গতকালকে আমার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল। আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল, সম্ভবত অঞ্চলটির নাম, ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয়। আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল, আমি গাড়িটা স্লো প্রথম করি, তারপর গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কী কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল। অনেক চিৎকার চেঁচামেচি করছিল। এমন একে একে করলে সুবিধা হয়। তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গেঁজা, এই ধরনের অনৈতিক কাজ করে, ব্যবসা করে, ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো। তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল, আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম। তার থেকে 1-150 মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও প্ল্যাকার্ড নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, মা কি সমস্যা গো, কি হয়েছে, কালো পতাকা দেখাচ্ছ কেন? না, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন? আমি না তো। কে, তারা কারা? এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো। তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করে, গাঁজা টাজা এ ধরনের সব ডিলার্স দিয়ে। আমি বললাম, মা আমি যদি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো? শুধু খুশি না, এটা বললাম, আমি যদি মা স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তাহলে আসবার সময় আমাকে চা খাওয়াবে তো? বললো হ্যাঁ। কারণ তারা বলছিল এই গাঁজাটা খেয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো। আমি যথারীতি আমার প্রোগ্রাম স্থলে পৌঁছালাম। সময় স্বল্প ছিল, সন্ধ্যা হয়ে আসছিল আমাদের। ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গাঁজা, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল। ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ, গাঁজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না। তার সাথে আমি এটাও বলেছি, গাঁজা তার পশ্চিমবাংলা সে অর্থে চাষ হয় না, আসছে কোথা থেকে? বেশি শুনেছি নাকি উড়িষ্যার দিক থেকে আসে। তাহলে পশ্চিমবাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে? এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজাটা, তাহলে ঢুকছে কি করে? নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে। তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে? তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে। যাক, গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি। গাঁজা মুক্ত শুধু ঘুটিয়ারি শরীফটাই পশ্চিমবাংলায় গাঁজা মুক্ত করতে হবে। এতে পশ্চিমবাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল। সে প্রোগ্রামের স্থলে নোংরামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আমি একটা ঝান্ডা সরাইনি, তারা দিয়েছে দিক। ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা দেখাচ্ছিল, আমি সেখানে দাঁড়ালাম, চা খেলাম তাদের হাতে। যদি আমি কিন্তু গাড়ি থেকে নামিনি, গাড়ি থেকে চা খেলাম, তাদেরকে বললাম, তারা আমার কথা বুঝলো। তারা একটা কথা বলছিল, গাঁজা আর পাত্তার কথা বলেছি, আপনি গাঁজার কথা শুধু কেন বলেছে? আর আমি সত্যিকার অর্থে তাদের বললাম, বাবু আমি গাঁজা আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না, কি ব্যাপারটা বলো। ওরা একটু ব্যাপারটা বললাম, ঠিক আছে এরপর থেকে গাঁজা আর পাতার বিষয়ে বলবো। যাক, তারা কনভিন্সড হয়েছে। এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের ফুরফুরা শরীফে নাকি আসেন, আমাদেরকে খুব ভালোবাসেন। আমি ঠিক আছে, তুমি তো আসো যে কোনো একটা শুক্রবারে। যদি মনে হয় আমার সাথে স্টেজে ওই ছেলেগুলো ছিল, এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত, তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও, দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি। এটাও বলে তাকে চলাম। তারপরে একটা ওই যে বাজারটি ছিল, যে বাজারটির পাশেই ফুটবল মাঠ, নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল, ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইজান আপনি গাঁজার বিরুদ্ধে বললেন না। আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের, আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে, ভাই কে বলেছে আমি বলিনি, আমার রেকর্ড তোমরা দেখালে শুনে নাও। তখন ওরা আরো কিছুজন সাইডে আসলো। আমি বললাম গাড়িটা দাঁড় করো। আমি বাবু, আমি আবার গাড়িটার কাঁচটা খুলে, দরজাটা খুলে গাড়ির ভিতর থেকে আমি একটু বাইরের দিকে বার হলাম। তো বললাম যে আমি কে বলেছে বলিনি, তোমাদের আর কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাইজান আপনার স্টেজে যারা ছিল তারা নাকি গাঁজা ব্যবসায়ী, গাঁজার ডিলার। আমি বললাম বাবু আমি তো জানি না, তো তুমি আমার ডিটেলসটা দাও, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করি দেখি, দেখো তোমরা। আর একটা কথা হচ্ছে, আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে সময়। এই বলার মধ্যে ওই কিছু সবাই চিৎকার চাচ্ছি, সবাই ওই অভিযোগটাই করছে। আমার সাথে কেউ খারাপ আচরণ তখন পর্যন্ত করেনি। যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে, মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি। তারা বলছে আমাদের এখানকার শেষ করে দিল। অনেক মাও ছিল, অনেক বাপেরা, অনেক বয়স্ক, অনেক ইয়াং ছেলে, কলেজ পড়ুয়া ছিল, ভাইজান আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো? বললো হ্যাঁ। আমি তাহলে ঠিক আছে, তুমি তাহলে
যারা যারা এই অন্যায় কাজ করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে, তাদের ডিটেলসটা আমাকে দেবে। ওরাও এক প্রকার কনভিন্সড হয়ে যাচ্ছিল। সেই সময় 2-4টে লোক আসে, দেখলাম কি ওই ভিড়কে, তোমরা যাও তোমরা যাও তোমরা যাও, আচ্ছা আপনাকে আর বলতে হবে না, আপনি চলে যান। ব্যাপারটা একটা বোঝার আছে। যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল, বাস্তব কথাটা বলেছি, তারা বোঝার চেষ্টা করেছে। তাদের লড়াই গাঁজাকে বন্ধ করার যদি সত্যি করে হয়, আমিও গাঁজা বন্ধের পক্ষে, গাঁজার যেটা চলছে এর বিরুদ্ধে আমি। সুতরাং তারা কনভিন্স যখন হতে শুরু করলো, দেখলাম এটা হলো। এবার তারপরে আমি বললাম ঠিক আছে, অবশ্য ভালো থেকো। যদিও তারপরে বললাম ওর মধ্যেই যদি কারো মনে হয় যে এরা অন্যায় করছে, আমাদের পার্টির সাথে যুক্ত আছে, তাদের ডিটেলসটা দাও, তাদেরকে আমরা একটু টাইম দাও, ইনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো, বার করে দেবো, কোনো সমস্যা হবে না। কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি, এই গাঁজা মুক্ত সমাজের জন্য এসেছি। আর আমাদের ঝান্ডা ধরে গাঁজা তো বিক্রি করবে, তাহলে তাদেরকে কোনোদিন রাখতে পারি? বলার পরে আস্তে আস্তে আমরা আসছি। রাস্তা দু সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, ভালোবাসার মানুষও আছে, তৃণমূলেরও লোক থাকে। কারণ যখন আমি যাচ্ছিলাম, প্রথম যারা আমাকে কালো ঝান্ডা দেখাচ্ছিল, যে ঝান্ডা দেখাচ্ছে সে হাসছে। আমি তাকে বললাম, বাবু হাসলে, এরম ভাই বললাম যে হাসলে আর বিপ্লব হয় না, তুই প্রতিবাদও করছে, হাসছে কেন? মুখ বিনা হাসিতে কালো ঝান্ডা দেখাও, সে হেসেই যাচ্ছে। আসবার সময় তার সাথে দেখা হয়েছে, তার হাতে ঝান্ডা ছিল না, তখনও হাসছিল। দেখার সব মানুষজন থাকে, যেভাবে তাকে আমাকে স্বাগত জানাবে বলুন, বা আমার প্রতিবাদের জন্য তারা দাঁড়িয়ে আছে, যেটা ভাষায় নেবেন। রাস্তার দু সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। এবার আস্তে আস্তে তাদের হাত দেখাতে এসেছি, কে কেমন আছে না আছে করতে করতে আসছি। ঠিক বাজারটা শেষ হবে, সেই খবর পাচ্ছি নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু যারা প্রোগ্রামে গিয়েছিল, বাইকে করে ফিরছিল, তাদের উপরে চড়া হয়েছে। এই চড়াওটা হয়েছে, নোংরামি কাজ করেছে। এটা এবার যখন যারা আমাকে প্রথম বলছিল ভাইজান গাঁজা নিয়ে প্রতিবাদ করতে হবে, আপনি গাঁজাওয়ালাদের প্রোগ্রামে যাচ্ছেন, তারা আমার কাছে ছিল। আমি বললাম, বাবু এটা কি হলো? তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিলে, আর এই ধরনের অন্যায়টা কারা করলো? তখন ওরা সরাসরি বলছে, ভাইজান এটা আমরা করিনি। তাহলে কারা করলো? ওটা কারা করলো? এখানে বুঝতে অবকাশ লাগছে না শওকত মোল্লা সাহেব, যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তার দুধারে ঢল নেমেছে। চন্দনেশ্বর থেকে শুরু করে, নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যানিং পশ্চিমের মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়া হয়েছে। দুর্ভাগ্য, সেখানে কিন্তু পুলিশের একটা অংশ ছিল। প্রথমে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে, যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবে, আমার ভালোবাসার মানুষকে মারবে, আমি তো চুপ করে থাকতে পারবো না। আমি গাড়িতে নিয়ে পড়েছি। পুলিশ এসে বলছে, সাহেব আপনি গাড়িতে উঠুন, আপনি চলে যান। আমি কেন যাব? আমি যাবোটা কেন? এবার কিছু মানুষজন যারা কিন্তু ওখানে প্রতিবাদ, এই গাঁজা নিয়ে কথা বলেনি, তাদের মধ্যে, তারা নয়, অন্য কিছু মানুষ, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, এই করছে। এটা বুঝতে হবে ব্যাপারটা। আমার ভালোবাসার মানুষ মার খাবে, আমি চলে যাব? এটা হতে পারে না। আমি জানিয়ে গেছি। পুলিশ এসে বলছে, সাহেব আমরা দেখছি, কোনো অসুবিধা নেই, যতটুকু যা ঘটনা ঘটে গেছে আর কিছু হতে দেবো না, আমরা কথা দিচ্ছি, যারা কোনো অসুবিধা হবে না, আপনি যান। আমি পুলিশ যারা ছিলেন ওখানে দায়িত্বশীল, আমি বললাম, কিন্তু আমি এখান থেকে যাবার ছেলে নয়। কারণ আমার কর্মীকে আমার ভালোবাসার মানুষকে মার খাওয়ার আগে আমি দুঘা মার খাতে প্রস্তুত আছি। তারা আমাকে রিকোয়েস্ট করেছে, বা গ্রামের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বললো যে ভাইজান, এবং যারা প্রথমে আমাকে বলছিলেন যে গাঁজাওয়ালাদের প্রোগ্রামে আপনি যাচ্ছেন কেন, তারাও এসে গেছিল অনেকে কাছাকাছি, এসে ভাইজান আমরা দেখছি, আমরা এটা মর্মাহত, এরকমই ভাষায় বলেছে, আমরা মর্মাহত, এই কাজটা আমরা করতে চাইনি, কেউ মধ্যিখান থেকে করে দিয়েছে। এবার কেউ মধ্যিখান থেকে করে দিয়েছে, সেটা হয়তো উনা বললেও আমি বলছি, শওকত সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে। তো এই অবস্থা হয়েছে। আমাকে আস্তে আস্তে আমরা বাড়ি আসলাম, আমি জাস্ট বাজারটা ক্রস করে আমি দাঁড়ালাম। আমাদের যে বাইক, যারা আমি পুরো খবর নিলাম ওখান থেকে, তাদের উপর আক্রমণ চালিয়েছে, তারা ওখান থেকে যতক্ষণ রেস্কিউ হয়েছে, আমি ওখানে অপেক্ষা করেছিলাম তাদেরকে তাদের বাড়ি পৌঁছাবার জন্য। আমি রাস্তা দেখিয়ে আমি বাড়ি এসেছি। এই হচ্ছে ঘটনা। ব্যাপারটা হচ্ছে, আমরা প্রশ্ন এখানে, অঞ্চলটার নাম কি? সম্ভবত নারায়ণপুর অঞ্চল। ওখানকার বিধায়ককে শওকত মোল্লা সাহেব, ওখানকার এমপি কে তৃণমূলের এমপি, ওখানকার প্রধানকে তৃণমূলের, ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের, ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের, ওখানকার নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি। তাহলে গাঁজাটা বন্ধ করার দায়িত্ব কার? প্রশ্ন আমার, যদি আইএসএফ এর ছত্রছায়া থেকে কেউ গাঁজা ডিলার করে, এইটাই তো সুযোগ শওকত সাহেবের কাছে, ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া। তা করছে না কেন? মানুষকে এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বা এই ধরনের প্রোগ্রাম করছে কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। যেখানের বিধায়ক শওকত সাহেব, তার এলাকায় গাঁজাতে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে, অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে, তাহলে গাঁজাটা ব্যবসাটা বন্ধ করতে পারছে না কেন? ওরা তো সরকারে আছে। এমনিতেই আমাদের কর্মীরা কিছু করে না। ভাঙড়ে রাজ্জাক্কা খুন হলো আইএসএফ এর নেতাদের নামে,
চিৎকার চেঁচামেচি করে আইএসএফ এর নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। আর আইএসএফ এর কোনো ওনাদের কথা যদি কেউ গাঁজা বিক্রি করে, এই তো সুযোগ তাকে ধরে জেল খাটানো। সম্পূর্ণরূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, ওরা চাইছে গাঁজা বন্ধ হবে, নওশাদ সিদ্দিকীও চাইছে গাঁজা বন্ধ হোক। ওরা বলছে আপনি কেন গাঁজাওয়ালাদের প্রোগ্রামে গিয়েছেন? আমি বলছি গাঁজাওয়ালাদের প্রোগ্রামে কি আমি তো জানি না। আইএসএফ এর প্রোগ্রাম, কারা অ্যারেঞ্জ করেছে? আইএসএফ এর নেতৃত্বরা। তারপরেও বলেছি আমি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে কঠোরভাবে বলবো এবং স্টেজে উঠে কঠোরভাবে প্রতিবাদ করেছি। ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গাতে কোনোভাবে গাঁজা এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। সারা রাজ্যের ক্ষেত্রে বলেছি। তাহলে স্বাভাবিকভাবে ওরা আমাকে যে কথা বলেছিল আমি স্টেজে উঠে যে সে কথা বলেছি। আর একটা কথা কি থাকলো যে আপনার নাকি যারা অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে কয়েকজন নাকি গাঁজার ডিলার, সেটাও বলেছি তাদের পার্টিকুলার যাও, আমি ইনকোয়ারি করে দেখবো, যদি হয় পার্টি থেকে বার করে দেবো। তাহলে সাধারণ মানুষ বলুন বা তৃণমূল যাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল বলুন, তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে, আমার কথাতে তারা ভরসা পেয়েছে। যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখছে আরে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল। করতে গেলাম নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খাপিয়ে তুলবো, আবার নওশাদ সিদ্দিকী তাদের হাতে চা খাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে। এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে, আমি যখন পার হয়ে যাচ্ছিলাম আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের আক্রমণ চালিয়েছে। কাপুরুষরা পিছন দিক থেকে আক্রমণ করে, বীর পুরুষরা কাজ করে না, বীর পুরুষরা সামনে থেকে লড়াই করে। আমি আবারও বলছি ঘুরিয়ারি শরীফ না, সারা রাজ্যের গাঁজা বন্ধ করতে হবে। কোনোভাবে গাঁজা পশ্চিমবাংলায় চলবে না। আর পশ্চিমবাংলায় গাঁজা আসছে কেন? সব থেকে দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সে টাকার পরেও কেন এলাকায় গাঁজা ঢুকবে? যদি এরা গাঁজা ডিলার হয় তাহলে গাঁজার তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কে দায়িত্ব নিয়েছে গাঁজা সাপ্লায়ার? এই প্রশ্নটা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম।